আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ফারজানা পারভিন নূপুর, আমাদের আবারও মেডিসিনের একটা টপিক নিয়ে। আজকের টপিকটি হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং এটা আমাদের জিআই ট্র্যাক্টের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা, যেটা শুধু সমস্যা না, বলা যায় ভীতিকর সমস্যা। ঠিক আছে, কিন্তু আমরা এক্সামের আগে কেন এটার প্রিপারেশন নিব? এক্সামের আগে আমরা এটার প্রিপারেশন নিব কারণ আমাদের পরীক্ষায় এখান থেকে এমসিকিউ আসবে। আমাদের পড়ালেখা এখন মোটামুটি সব কিছু হচ্ছে এক্সাম ওরিয়েন্টেড, ওকে? কারণ আমাদের হাতে এখন আর খুব বেশি সময় নাই। আমাদের কিসের প্রিপারেশন নিচ্ছি? আমরা হয়তো পার্ট 1-এর প্রিপারেশন নিচ্ছি, অথবা আমরা কোনো এমডি পরীক্ষার জন্য, যেটাতে এন্ট্রান্স পরীক্ষার জন্য, পোস্ট গ্র্যাজুয়েশনে ঢোকার জন্য একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর আমাদের এই ছোট ছোট লাইভ ক্লাসগুলো আমাদেরকে হেল্প করবে। আমাদের যেই ডিফিকাল্ট কিছু টপিক আছে, কারো ক্ষেত্রে ডিফিকাল্টটা কিন্তু অ্যানোয়িং, রিভাইজ দিতে ইচ্ছা করে না, পড়তে ইচ্ছা করে না, সেই রকম কিছু টপিক যেন আপনাদের জন্য অত কষ্টকর না হয় পড়ার জন্য, তখন এই ছোট লাইভ ক্লাসগুলো আপনাদের হেল্প করবে কি এটা সম্পর্কে, এই টপিকটা সম্পর্কে আপনাকে একটা অল্প সময়ে স্বচ্ছ ধারণা দিবে, যেটা ফার্দার আপনার হয়তো রিভাইজ না করলেও কোনো এমসিকিউ ভুল হবে না, অথবা খুব সহজেই আপনি সেখান থেকে স্টেমগুলা থেকে বা অপশনসগুলা থেকে আপনি সঠিক আনসার বাছাই করতে পারবেন কনফিডেন্সের সাথে। ঠিক আছে, আর আপনাদের এই কনফিডেন্স বিল্ড আপ করার জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তাহলে আমরা শুরু করি। আজকে আমরা গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, এখান থেকে যে ব্লিডিংগুলো হয় এটা নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, আচ্ছা, আমরা পড়ছি কিন্তু মেডিসিন রিলেটেড ডিসকাশন, কারণ এই জিআই ট্র্যাক্টের ব্লিডিং আপনি কিন্তু অনেকভাবে এটা নিয়ে ডিসকাস করতে পারেন। আমরা কনসার্ন থাকব এখান থেকে আমাদের এফসিপিএস পরীক্ষাতে অথবা এমডি পরীক্ষাতে এমসিকিউ বলেন, আমাদের হচ্ছে প্রবলেম বেসড কোশ্চিন বলেন, অথবা সিঙ্গেল হচ্ছে যেটা বেস্ট আনসার, সেটা পেতে যখন আমাদেরকে যেন কোনো ঝামেলায় পড়তে না হয়, কি রিলেটেড কোশ্চিনগুলো আসে আমি কোশ্চিন ওয়াইজ আপনাদেরকে আগে বলছি। দেখেন, আপনাদের কি মনে আছে? দেখা যায় যে হচ্ছে এটা খুব কমন একটা ঘটনা, যে হচ্ছে আমরা যখন মুভি দেখতাম আগেরকার, এখন অবশ্য এ ধরনের ইনসিডেন্ট কম পাওয়া যায়, সেটা টিপিক্যাল মুভি, বাংলা মুভিগুলোতে দেখা যায় যে হচ্ছে মা বাবাকে অনেক ইগনোর করা হচ্ছে, তার দুষ্টু ছেলেগুলো আর কি তাকে অত একটা খেয়াল করে না, ওল্ড এজে গিয়ে সে হচ্ছে কাশতে মুখে হাত দিল, অথবা নায়ক নায়িকার অনেক দিন দেখা নাই, অনেক দিন পর দেখা হচ্ছে, অথবা সে এখন খুব সিক, অসুস্থ, অথবা আপনি হচ্ছে মানে ইসের কথাই চিন্তা করেন না, দেবদাসের কথাই চিন্তা করেন না, বাংলা মুভি বলছি না, হিন্দি মুভির কথাই চিন্তা করেন। দেবদাস কি হলো, পারুর কাছে যখন লাস্ট দেখা করতে আসলো, কিন্তু সে দেখা করতে পারলো না, সারা রাত ট্রেনে সে কাশছে, তারপর হচ্ছে তার খারাপ লাগছে, তারপর ওর বাড়ির বাইরে এসে তার কি হলো, ওখানে সে বমি করতে বমির সাথে কি আসছিল, ব্লাড আসছিল। এটা কি? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং। তার এটা এই সিমটমটা দেখেই সে যখন ওই যে গরুর গাড়িতে করে যাচ্ছে, তখনই সে বুঝছে যে আমার আসলে আর বেশি সময় নাই, পারুর কাছে যেতে হবে। তাহলে কতটা ভীতিকর চিন্তা করেন। আর আমাদের পরীক্ষার জন্য তাহলে এটা খুবই, যেগুলো ভীতিকর জিনিস, যেগুলো একটু অ্যালার্মিং জিনিস, যেগুলো টিচাররা ইমার্জেন্সি কন্ডিশন, এই পেশেন্টগুলো তো আমাদের কাছে আসবে, স্যাররা যাচাই করে দেখবে যে এগুলো সম্পর্কে আপনার নলেজটা কতটুকু। ঠিক আছে, তাহলে এই মানে এই নলেজটা যেন মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট থাকে আপনার লেভেলে, সেই জন্য আমরা আজকের ক্লাসটি করতে যাচ্ছি। এখানে আমাকে সাদিয়া শিরিন সোমা ম্যাম আসসালামু আলাইকুম বলেছেন। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এটা থেকে কি ইম্পর্টেন্ট দেখেন, এটা থেকে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে স্কোরিং করে আমরা কিভাবে প্রেডিক্ট করতে পারি যে এই যে ব্লিডিংটা হচ্ছে এটা আমার জন্য কতটা রিস্কি, আমার প্রগনোসিস কত খারাপ হতে যাচ্ছে।
পরীক্ষায় আপনার কেন এটা লাগবে, কারণ অনেক সময় আপনার পক্ষে পেশেন্টকে ইমার্জেন্সিভাবে এন্ডোস্কোপ করে দেখা অথবা হসপিটালাইজড করা হয়তো সম্ভব হবে না। আপনি আউটডোর বেসিসে পেশেন্টটাকে দেখছেন, তখন আপনাকে একটা র্যাপিড অ্যাসেসমেন্ট করে তাকে এবং ইমার্জেন্সি 2-1টা ইনভেস্টিগেশন করে এটা প্রেডিক্ট করতে হবে যে এই পেশেন্টটাকে কি আপনি রাখবেন নাকি কি আপনি হায়ার লেভেলে ট্রান্সফার করবেন, ঠিক আছে, অথবা রেফার করে দিবেন। এই ডিসিশন তো আপনাকে নিতে হবে। ওকে, এটা তাহলে আপনাকে বুঝতে হবে। সেটার জন্য আমরা কি স্কোরিং করি, সেটা হচ্ছে আমরা ব্ল্যাচফোর্ড স্কোরিং করি। ওকে, আচ্ছা, এখন যেহেতু ব্লিডিংয়ের আর একটা জিনিস ভয় কি, ব্লিডিংয়ের সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে পেশেন্ট শকে চলে যায়। আমরা জানি যখন হেমোরেজ হচ্ছে বডির যে কোনো জায়গা থেকে, দিস ক্যান লিড টু শক। যেমন আমাদের অতিরিক্ত ডিহাইড্রেশনে এরকম শকে চলে যেতে পারি, ব্লিডিং থেকে শকে চলে যেতে পারি, প্রচণ্ড স্ট্রেস, এবং সেই সাথে যদি আমাদের কোনো কারণে আমাদের হচ্ছে ভিতরের অটোনমিক সিস্টেমটা নিজেদের ভাইটালসগুলোকে কন্ট্রোল করতে ব্যর্থ হয়ে যায়, ইনক্লুডিং সেটা যদি সেপ্টিসেমিয়াও হয়, তাহলে পেশেন্ট শকে যেতে পারে। আর শকে যখন চলে যায় সেই পেশেন্টগুলার কিন্তু ম্যানেজমেন্ট তখন লাগে, কি ধরনের ম্যানেজমেন্ট লাগে? আইসিইউ সাপোর্ট লাগে, এইচডিইউ সাপোর্ট লাগে। জাস্ট চিন্তা করে দেখেন, যেই পেশেন্টটাকে আমি খুব অল্পের মাধ্যমে জাস্ট একটা ফ্লুইড লাগিয়ে, একটা স্যালাইন দিয়ে বা খুব বেশি হলে একটা ব্লাড দিয়ে আমি তাকে ম্যানেজ করতে পারতাম, পিপিআই দিয়ে ম্যানেজ করতে পারতাম, তাকে এখন আইসিইউ সাপোর্ট লাগছে। আর একটা আইসিইউ সাপোর্ট যে কী জিনিস, যার ফ্যামিলিতে একজন কখনো ভর্তি হয়েছে, 7-8 দিন তাকে রাখতে হয়েছে, সেই কিন্তু জানে যে এটা সব দিক দিয়ে, মানে আপনার ফিনান্সিয়াল বলেন, টেনশনটা থেকে বলেন, তারপর মানে সবভাবে, হ্যাঁ, এবং তারপর রিকভারির পরেও যে পেশেন্টগুলা কিভাবে ফুল মানে তার সব ধরনের ফাংশনগুলো গেইন করতে যে পরিমাণ সমস্যা হয়, কমপ্লিকেশনস যতদিন থাকে, এটা থেকেই বুঝবেন যে এটা কতটা গ্রেভ একটা সিচুয়েশন। ওকে, তাহলে আমরা কেন মানে হচ্ছে এটা ইম্পর্ট্যান্ট এটা বুঝলাম। কি স্কোরিং করব, আবার বলছি ব্ল্যাচফোর্ড স্কোরিং করব, ঠিক আছে। কি নিয়ে ভয় পাচ্ছি, পেশেন্টটা কেন মারা যাবে? সেপসিস হয়ে মারা যাবে। কত % মারা যায়? দেখা যাচ্ছে এটা ইউকের একটা স্টাডি, আমাদের না, ইউকেতে বলে যে প্রতি 1 মিলিয়নে 134 মানুষ হচ্ছে সাধারণত এই জিআই ব্লিডিং নিয়ে সাফার করে, এবং তার মধ্যে অ্যাডমিটেড পেশেন্টের মধ্যে অলমোস্ট 10% মানুষ আসলে মারা যায়, ঠিক আছে, এই শক নিয়ে মারা যায়। তো তাহলে দেখেন ডিফিকাল্ট কত, হয়তো শকে মারা যায় অথবা তার ব্লিডিংটাকে ম্যানেজ করা সম্ভব হয় না, ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট টাইমের মধ্যে। এখন আমরা এই পেশেন্টগুলারকে আমরা ভাগ করব কিভাবে? ভাগ করব, ব্লিডিংটা আমার 2 দিক দিয়ে হতে পারে। একটা হচ্ছে আমার বমির সাথে ব্লিডিংটা হতে পারে, আর একটা হচ্ছে পায়খানার সাথে কিন্তু আমার ব্লিডিংটা যেতে পারে। এখন বমির সাথে ব্লিডিং হচ্ছে সেটাকে আমরা বলি হেমাটেমেসিস, পায়খানার সাথে যদি ব্লিডিং হয় তাহলে আমরা সেটা ব্লিডিংটাকে আমরা বলতে পারি মানে লোয়ার জিআই ট্র্যাক্ট ব্লিডিং। এখন কালার দেখে এবং তার মানে আদার্স কোয়ালিটি দেখে এটা কিন্তু ডিফারেন্ট মানে সাইট অফ অরিজিন সাসপেক্ট করা যায়। যেমন যদি এটা ব্রাইট রেড কালার হয়, দ্যাট মিনস এটা হচ্ছে আসলে আপার জিআই থেকে ব্লিডিংটা হচ্ছে, এবং এটা খুব একটা ভয় পাওয়ার কিছু না, কিছুক্ষণ ধরেই ব্লিডিংটা হচ্ছে আসলে। কিন্তু ব্লিডিংটা যদি মেরুন কালারের হয় অথবা কফি গ্রাউন্ড কালারের হয়, কফি গ্রাউন্ড কালারের হওয়া মানে কি? কফি গ্রাউন্ড কালার হওয়া মানে ব্লাডটা আসলে আগে ব্লিডিং হয়েছিল, এখন কালারটা অল্টার্ড হয়ে গিয়েছে, ঠিক আছে। আবার যখন আমার ম্যালেনা হচ্ছে মানে আমার হচ্ছে লোয়ার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ব্লিডিং হচ্ছে, তখনও বুঝতে হবে যে আসলে ম্যালেনা মানে কি। আমরা জানি যে এটা হচ্ছে সেই উপর থেকে আসলে ব্লিডিংটা হচ্ছে, পুরাটা রাস্তা যেতে যেতে পুরা জিআই ট্র্যাক্টটাকে সে কাভার করে যেতে যেতে এখানে সে অনেক বেশি ডাইজেস্টিভ এনজাইমসের এক্সপোজারে এসেছে, হ্যাঁ, তখন এটা মিলে যে একটা অফেন্সিভ স্টুলটা যে তৈরি হয় সেটাই হচ্ছে ম্যালেনা, এবং তার কালারটা আমরা জানি একদম ব্ল্যাক টারি কালার হয়, তাই না? আচ্ছা, এটা ছাড়াও কিন্তু অনেকটা মেরুন রেড কালারেও হতে পারে। যদি মেরুন রেড থাকে, রেডটা বুঝতে হবে এটা সাধারণত আপার জিআই থেকে আসছে, এবং এটা কি হচ্ছে অ্যাকিউটলি ব্লিডিংটা হচ্ছে, মনে থাকবে। আচ্ছা, নেক্সট হচ্ছে
আমরা মনে রাখতে হবে যে যদি এই পেশেন্টকে আমরা ব্রড হেডিংয়ে দুভাগে ভাগ করে ফেলছি, আপার জিআই ব্লিডিং, লোয়ার জিআই ব্লিডিং। আপার জিআই ব্লিডিংয়ে আপনি দুইটা কারণ সবার আগে মনে রাখবেন। সেটা কি জিনিস? দুইটা কারণের একটা হচ্ছে স্টোমাক কজ আর একটা হচ্ছে লিভার কজ, ঠিক আছে? এখন স্টোমাকের মধ্যেও সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা? সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার গ্যাস্ট্রিক ইরোশনটা। ইরোশন থেকে 10 থেকে 20% আপার জিআই ব্লিডিং হয়ে থাকে। ইরোশনের পরে কোনটা আসছে? ইরোশনের পরে আসছে হচ্ছে আলসার। মনে থাকবে সাধারণত ইরোশনটাই আমাদের বেশি হয়ে থাকে, কারণ এখন পিপিআই সাপোর্ট পায় না এরকম মানে মানুষ নাই। সবাই যে কিচ্ছু জানে না, কোনো ওষুধ কিনে খায় না, সেও একটা পিপিআই কিনে খায়, ঠিক আছে? সেই জন্য আলসার পর্যন্ত কমই হয়, ইরোশনই পাওয়া যায়, কিন্তু ইরোশন থেকেও আসলে ব্লিডিং হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা কোন দুইটা কজ মনে রাখবো? এখন আমরা ডেভিডসনের ওই ছবিগুলার কথা মনে রাখেন যেখানে আদার্স আরও অনেকগুলা কজ আছে, যেমন এই যে এটা তো স্টোমাক রিলেটেড কজ বললাম, ইরোশন আর আলসার। এছাড়া নেক্সট আসবে লিভার কজটা, সেটা হচ্ছে ভ্যারিসেস। ওকে, ইসোফেজিয়াল ভ্যারিসেসের পরে আর কি হবে? ইসোফেজিয়াল ভ্যারিসেস ছাড়াও এখানে আরো অসংখ্য কারণে হতে পারে, যেমন ভাস্কুলার কোনো ম্যালফরমেশন থাকতে পারে, ইসোফেজাইটিস হইতে পারে, ঠিক আছে? ম্যালোরি উইস্টিয়ার থাকে, তারপর অ্যাওটোডিউটোনাল ফিস্টুলা হতে পারে। এসব কারণে আমার আপার জিআই ব্লিডিং হতে পারে। এখন আপার জিআই ব্লিডিং এর একটা পেশেন্টকে আমি কিভাবে ম্যানেজ করব? কিছু অসুখ আছে যেগুলোর ম্যানেজমেন্ট বেশি জরুরি। ডিটেলস ক্লিনিক্যাল ইনফরমেশন বা সাইন বা এক্সামিনেশন নট ইম্পর্টেন্ট। তার মধ্যে এরকম একটা ইমার্জেন্সি কন্ডিশন হচ্ছে আপার জিআই ব্লিডিং। এখানে আপনি বসে বসে পেশেন্টের যে হচ্ছে জেনারেল এক্সামিনেশন ইন ডিটেলস করবেন, আপনি তার হচ্ছে সিস্টেমিক এক্সামিনেশন সময় নিয়ে আরাম করে সব সিস্টেম দেখবেন, এগুলার কোনো সুযোগ নাই। আপনাকে আর্লি একটা ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করে ফেলতে হবে। ইনিশিয়াল অ্যাসেসমেন্ট করে তার র্যাপিডলি ইনিশিয়াল অ্যাসেসমেন্টের সাথে সাথে পেশেন্টকে রিসাসিটেট করে ফেলতে হবে। ওকে, তাহলে ম্যানেজমেন্ট এই পেশেন্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, এবং ম্যানেজমেন্ট শুরু হবে তার ওই অ্যাসেসমেন্ট থেকে। কি কি অ্যাসেস করবেন আপনি বলেন তো? আপনি অ্যাসেস করবেন তার ভাইটালস। ভাইটালসের মধ্যে কি আছে? ভাইটালসের মধ্যে আছে তার হচ্ছে পালস আপনি দেখবেন, সেটা তো রোগী আসার সাথে সাথে আমরা দেখে ফেলি, ঠিক আছে? ব্লাড প্রেশারটা আপনি দেখবেন, তার কোনো শকের ফিচার্স আছে কিনা সেটা দেখার জন্য তার স্যাচুরেশনটাও আমাকে দেখে ফেলতে হবে, তার ইউরিন আউটপুট কেমন হচ্ছে। আর এইগুলো যখন আপনি করবেন তখন শকের আদার্স ফিচার্সও আপনার দেখা হয়ে যাবে। তার স্কিনটা কোল্ড কামি হয়ে যাচ্ছে কিনা, সোয়েটি হয়ে যাচ্ছে কিনা, এগুলো কিন্তু পেশেন্ট সিনকোপে চলে গিয়েছে কিনা, এগুলো আপনি দেখে ফেলতে পারবেন। বোঝা যাচ্ছে আমার কথা? যেই পেশেন্টগুলা অ্যাকিউট ইমার্জেন্সি নিয়ে আমাদের চেম্বারে আসে তাদেরকে আমরা আরাম করে কোনো টেস্ট রাদার তাদেরকে আমার কি করতে হবে? তাদেরকে আমার র্যাপিড একটা অ্যাসেসমেন্ট করে আমাকে রিসাসিটেট করে ফেলতে হবে। এই যে জাস্ট এতটুকু করেই আমি যে 5টা জিনিসের কথা বললাম, ভাইটালসটা দেখে আপনি এবার তার ম্যানেজমেন্টে চলে যাবেন। ম্যানেজমেন্টে কি করবেন? আপনি তাকে হোয়াইট বোর্ড ক্যানুলা ওপেন করে তাকে স্যালাইন ঝুলাই দিবেন, ঠিক আছে? স্যালাইন ঝুলাই দিয়ে আপনি কি করবেন? র্যাপিডলি তাকে 15 মিনিটের মধ্যে অ্যাটলিস্ট 500 ml ফ্লুইড ভিতরে ঢুকাই দিচ্ছেন, যদি হচ্ছে তার কি পাওয়া যায়? হাইপোটেনশন পাওয়া যায়, র্যাপিড পালস পাওয়া যায়। এখন দেখেন, এই যে আমরা ইনিশিয়াল কাজটা করে ফেললাম, এখন আমাকে কি করতে হবে? এর আদার্স কি কোমরবিডিটিস আছে সেটা আমাকে দেখতে হবে। এখন এই পেশেন্টের আদার্স কি কোমরবিডিটি বা তার সার্কুলেটর কি মানে অবস্থা আমি কিভাবে বুঝতে পারি? দেখেন, এখানে আমাকে কয়েকটা জিনিস দেখতে হবে। তার সার্কুলেটরি স্ট্যাটাস, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাকে কি আমি ফ্লুইড দিয়ে ম্যানেজ করতে পারবো বলে আশা করছি, না তাকে আমার ব্লাড দিতে হবে, নাকি তাকে তার জন্য আমার আরও বেশি কিছু চিন্তা করতে হবে, অ্যারেঞ্জ করতে হবে? তো তাহলে সেটার জন্য আমরা বিপি দেখব, তার ইউরিন আউটপুটটা দেখব, ঠিক আছে? এটা বারবার চেক করতে থাকবো। নেক্সট হচ্ছে আমি তার আদার্স কোমরবিডিটিসের মধ্যে লিভার কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তার দেখে ফেলতে হবে।
স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজের ফিচার্স থাকতে হবে, জন্ডিস থাকতে হবে, হেপাটোস্প্লেনোমেগালি আছে কিনা, অ্যাসাইটিস আছে কিনা। র্যাপিডলি জাস্ট আমি এটা দেখে ফেলবো। পেশেন্টের ইউরিয়া ইলেকট্রোলাইট পাঠিয়ে দিতে হবে। ইউরিয়া ইলেকট্রোলাইট কেন করব? ইউরিয়া ইলেকট্রোলাইট করব কারণ আমরা যে স্কোরিং সিস্টেমটা করতে যাচ্ছি সেখানে ইউরিয়া একটা ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আর একটা জিনিস হচ্ছে আমাদের মনে রাখতে হয়, সাধারণত লুমিনাল ব্লাড, ঠিক আছে, এই লুমিনাল ব্লাডের মধ্যে যে মেটাবোলাইটস সেগুলা লিভারে দিয়ে মানে হচ্ছে মেটাবোলাইজ হয় এবং তাহলে ইউরিয়া লেভেলটা বাড়তে থাকে, ঠিক আছে। সেই জন্য কোনো কারণে যদি জিআই ট্র্যাক্টের মধ্যে হেমোরেজ হয় তাহলে আমাদের ইউরিয়া লেভেল বেড়ে যায়। আর এই সাথে আমরা আদার্স কোন অর্গানগুলো দেখব, কার্ডিওভাস্কুলার সিস্টেম তার কেমন আছে, ওকে, আর রেনাল ফাংশন তার কেমন আছে, এই দুটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ওকে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা এগুলা দেখার পর এবার আমরা কি করব, এবার পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন চেষ্টা করব 94 থেকে 98-এর মধ্যে রাখার জন্য। পেশেন্টকে এবার আমার প্রয়োজনে ব্লাড দিতে হবে, ফ্লুইড তো একটা দিচ্ছি। যদি পেশেন্টের দেখি 7-এর নিচে চলে আসছে হিমোগ্লোবিন, তাহলে শুধু ফ্লুইডে আমার হবে না, পেশেন্টকে আমার ব্লাডের অ্যারেঞ্জমেন্ট করতে হবে। হ্যাঁ, আমি 2 ব্যাগ ব্লাডের অর্ডার দিয়ে ফেলবো এবং হচ্ছে সেটা কালেক্ট করতে বলবো, ততক্ষণ আমার ক্রিস্টালয়েড ফ্লুইড চলতে থাকবে। এরপর আমরা কি করব, এই পেশেন্টের আমি চলে যাব, এই পেশেন্টের হচ্ছে পিপিআই আমি ব্লাইন্ডলি তাকে দেওয়া স্টার্ট করব। যদি পেশেন্টের অবস্থা খুব খারাপ থাকে আমাকে ইনফিউশনে পিপিআই দিতে হবে, ঠিক আছে, স্যালাইনের সাথে ড্রিপে তার পিপিআই যেতে থাকবে। আর যদি সে মানে এরকম এত খারাপ অবস্থা না হয়ে থাকে তাহলে তাকে আমরা বিডি ডোজে আইভি হচ্ছে পিপিআই দিতে পারি, ওকে। নেক্সট হচ্ছে এবার আমি কি করব, এবার আমি পেশেন্টের এন্ডোস্কোপির প্রিপারেশন নিয়ে ফেলবো। পেশেন্ট পার্টিকে কাউন্সিলিং করতে হবে, আমাকে এন্ডোস্কোপি করতে হবে উইদিন 24 আওয়ার্স, ঠিক আছে। যত তাড়াতাড়ি আমি এন্ডোস্কোপি করতে পারবো তত তাড়াতাড়ি আমি পেশেন্টের ব্লিডিংটাকে কন্ট্রোলে আনতে পারবো, ঠিক আছে। এন্ডোস্কোপি করে আমাকে দেখতে হবে ব্লিডিং সাইটটা কোন জায়গা, এবং ওইখান থেকেও কিন্তু ওখানকার রেডনেস দেখে, ওখানকার আলসারেশন দেখে, ওখানকার সারাউন্ডিং এরিয়াটা দেখে কিন্তু বোঝা যায় এটা কি এখন ব্লিডিং হয়েছে, কি রিসেন্ট ব্লিডস, নাকি এটা ওল্ড ব্লিডিং স্পট, ঠিক আছে। আচ্ছা, সেই জায়গায় যদি একটি অ্যাক্টিভ ব্লিডিং সাইট পেয়ে যায়, অ্যাক্টিভ ব্লিডিং সাইটকে আমাকে কি করতে হবে, অ্যাক্টিভ ব্লিডিং সাইটকে আমি সেখানে হচ্ছে আমি ক্লিপিং করে দিব। হ্যাঁ, আমরা ক্লিপিং করতে পারি, কয়েলিং করতে পারি, অথবা হিট প্রপ দিয়ে ওটা বার্ন আউট করে দিব। এতেও অনেক সময় কাজ হয় না, এডিশনালি আমরা সেখানে ইনজেকশন অ্যাড্রেনালিন দিয়ে দিব, ঠিক আছে। এন্ডোস্কোপের মাধ্যমে আমাদের সেখানে অ্যাড্রেনালিন পৌঁছাতে হবে, তাহলে ভেসেলগুলো কনস্ট্রিক্ট করে যাবে, ওকে। আচ্ছা, তাতেও কন্ট্রোল হচ্ছে না, তখন আমরা কি করতে পারি, তখন কিন্তু আমরা হিমোস্প্রে দিতে পারি। হিমোস্প্রে এক ধরনের পাউডার, ঠিক আছে, এরা কি করে ওই জায়গাগুলোকে ভেসেলগুলোকে কনস্ট্রিক্ট করে দেয়। সেখানেও যদি কাজ না হয় সেখানে আমরা কি করতে পারি, আমরা এই পেশেন্টগুলোর সাথে তখন হচ্ছে আমরা আর কি কি প্রবলেম আছে সেটা অ্যাসেস করে সেই জায়গাগুলো খুঁজে সেটার ট্রিটমেন্ট এডিশনালি আমরা দিয়ে যেতে পারি, ঠিক আছে। আমরা অ্যাবলাশন করে দিতে পারি, ক্যাথেটার অ্যাবলাশন করে দেওয়া যায়, ওকে। এভাবে যখন হচ্ছে না তখন দেখতে হবে যে তার হেপাটিক কোনো কজ আছে কিনা, এটা ভ্যারিসিয়াল ব্লিডিং কিনা, ঠিক আছে। ভ্যারিসিয়াল ব্লিডিং যদি হয় তখন তাকে কি করব, আমরা ব্যান্ড লাইগেশন করব, ব্যালুন ট্যাম্পোনেট করে দিতে পারি। সেভাবে না হলে আমরা টিপস করব। টিপসটা কি, ট্রান্স জুগুলার ইন্ট্রা হেপাটিক পোর্টোসিস্টেমিক স্টেন্ট শান্ট, ঠিক আছে। এইটা দিয়েও কাজ না হইলে অনেক সময় ইসোফেগাসের ভিতরে ওখান দিয়েও বেলুনটা ডিরেক্ট হচ্ছে বেলুনিং করে ভেসেলগুলোকে কনস্ট্রিক্ট করে রাখা যায়। আরও এখন হচ্ছে নিউয়ার আরও অনেক ধরনের টেকনিক আসছে, যেমন হচ্ছে ওভার দ্য স্কোপ ক্লিপ বলে, ওভার দ্য স্কোপ ক্লিপ দিয়েও এটা হচ্ছে নিউয়ার টেকনিক, অনেকটা ওই ক্লিপিং কয়েলিংয়ের মতোই, ঠিক আছে, ওই রকমই কিন্তু আরেকটু অ্যাডভান্স, সুন্দর করে আর কি ব্লিডিং স্পটগুলোকে ক্লিপ করে ফেলে, স্ট্যাপেলের মতো করে ফেলে, সেটা আমরা ইউজ করতে পারি। এখন
এখন এরকম করে আপনি আপাতত বন্ধ করলেন, এতগুলো কাজ করতে করতে আপনার আসলে বন্ধ হয়ে যাবে ব্লিডিং। বন্ধ হলো, আপনি এবার বের করে ফেললেন স্কোপ, একটু পরে আবার ব্লিডিং শুরু হয়েছে। আরে কি সমস্যা? বারবার ব্লিডিং হলে আপনি তো বারবার স্কোপ ঢুকাইতে পারবেন না, ঠিক আছে? তখন আপনাকে চিন্তা করতে হবে পেশেন্টের রেডিওলজিক্যালি কি করা যায়। এনজিওগ্রাফি করে আমরা সাধারণত সিটি এনজিওগ্রাম করে কোন কোন জায়গায় তার সমস্যা এটা আমরা দেখতে পারি, ঠিক আছে? এই রেডিওলজিক্যালিও আমরা কিন্তু পেশেন্টকে ট্রিট করতে পারি, সেখানেও আমরা এনজিওপ্লাস্টি করে দিতে পারি। ওকে, আর কি করতে পারি? এই পেশেন্টগুলোকে আমরা হচ্ছে ডিউডেনাল আলসার আছে কিনা সেটা আমাকে বুঝতে হবে। যদি ডিউডেনাল আলসার থাকে তাহলে তাকে আমাদের আন্ডার রানিং পাইলোরোপ্লাস্টি অপারেশন করতে হবে। ওকে, এটা এক ধরনের সার্জিক্যাল ম্যানেজমেন্ট। ওকে, এই যে আমরা পেশেন্টের এতক্ষণ ধরে এন্ডোস্কোপ করলাম, এবার সার্জিক্যাল ম্যানেজমেন্ট করলাম, এই পেশেন্টগুলোকে কি করতে হবে? বারবার 6 ঘন্টা পর মনিটরিং করতে হয়। এবং কেন মনিটর করতে হয়? অনেক সময় আপনি মনে করছেন তার হেমাটেমেসিস তো আর হচ্ছে না, পেশেন্ট ভালো আছে, কিন্তু আসলে ভিতরে তার ইন্টারনাল ব্লিডিং হয়ে যাচ্ছে। সেই জন্য তাকে আমাকে ক্লোজলি মনিটর করতে হবে, বারবার তার ওই 4-5টা ভাইটালস আমাকে খেয়াল করতে হবে। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে এবার আমাকে যদি এটা হচ্ছে ইরোশনের কারণে হয়ে থাকে, গ্যাস্ট্রিক ইরোশন বা আলসারের কারণে হয়ে থাকে, তাহলে আমাকে সেটা ইরাডিকেশন থেরাপিতে চলে যেতে হবে। আমরা এইচ পাইলোরি ইরাডিকেশনের আগে এটাকে কনফার্ম করে নিতে হবে। সেটার জন্য সবচেয়ে আমরা তো জানি যে এইচ পাইলোরি ইরাডিকেশনের জন্য নন ইনভেসিভ, ইনভেসিভ সব ধরনের মেথড আছে, তবে সবচেয়ে ভালো হচ্ছে ইউরিয়া ব্রেথ টেস্ট অথবা ফিকাল অ্যান্টিজেন টেস্ট। এই দুইটা টেস্ট করা সবচেয়ে বেশি ফিজিবল। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের এগুলো তো আমাদের আপার জিআই ব্লিডিং নিয়ে কথাবার্তা শেষ। আমরা এখন লোয়ার জিআই ব্লিডিং হলে কি করতে হবে? লোয়ার জিআই ব্লিডিংয়ের ক্ষেত্রে মনে রাখবেন আমাদের বিশেষ করে ফিমেলদের, হ্যাঁ, ফিমেলদের লোয়ার জিআই ব্লিডিং খুবই কমন, মেলদেরও হয়। হ্যাঁ, লোয়ার জিআই ব্লিডিংকে আপনি আবার আরও 3-4টা সাব ডিভিশনে ভাগ করতে পারেন। সেটার মধ্যে কি? সেটার মধ্যে একটা হচ্ছে আপনার কি হতে পারে, একটা হতে পারে আপনার হচ্ছে সাব অ্যাকিউট ক্রনিক্যালি ব্লিডিং হতে পারে, ঠিক আছে? আর একটা হচ্ছে অ্যাকিউট প্রফিউজ ব্লিডিং হতে পারে, ঠিক আছে? আর একটা হচ্ছে অকাল্ট ব্লিডিং হতে পারে, মনে থাকবে। তাহলে যখন হচ্ছে একটা পেশেন্টের খুব অ্যাকিউটলি প্রফিউজ ব্লিডিং হচ্ছে লোয়ার জিআই দিয়েও যদি আপনার প্রচণ্ড এরকম ব্লিডিং হতে থাকে, একবারে গাশ অফ ব্লাড আসতে থাকে, ওল্ড এজে যদি হয়, প্রথমে আপনি চিন্তা করবেন এটা কি ডাইভার্টিকুলার ডিজিজ কিনা, ঠিক আছে? ডাইভার্টিকুলার ডিজিজের কারণে হতে পারে, এনজিওডিসপ্লাসিয়ার কারণে হতে পারে। ডাইভার্টিকুলার ডিজিজ যদি হয়, তার কিন্তু এরকম সিভিয়ার ব্লিডিং নিয়ে আসে, তখন আমরা তাকে কি করব? এক হচ্ছে সিটি এনজিওগ্রাম করা যায়, কোলোনোস্কোপি করা যায়, প্রক্টোস্কোপি করা যায়, ঠিক আছে? করে নিয়ে আমরা এই একই রকম সেখানেও আমরা ক্যাথেটার অ্যাবলেশন করে দিব। হ্যাঁ, এটা হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। কিন্তু দেখা যাচ্ছে এতে কন্ট্রোল হলো না, তখন কিন্তু আমাকে অপারেটিভে চলে যেতে হবে, হ্যাঁ, ম্যানেজমেন্টে চলে যেতে হবে। এছাড়া এবার যদি ডিসপ্লেশিয়া হয়, এনজিওডিসপ্লেশিয়াতে আমাকে কি করতে হবে? এনজিওডিসপ্লেশিয়াতে ডাইভার্টিকুলামে কিন্তু আপনার হচ্ছে ল্যাপারোস্কোপিক্যালি ওটা কেটে বের করে নিয়ে আসা যায়, ব্লিডিং ভেসেলসগুলোকে, ব্লিডিং ডাইভার্টিকুলাকে, ঠিক আছে? এবার হচ্ছে যদি হচ্ছে আপনার এনজিওডিসপ্লাসিয়া থাকে, ডিসপ্লাসিয়া মানে বুঝছেনই তো, ভাস্কুলার এরকম ম্যালফরমেশন টাইপের, তো ওখানে আপনার ওগুলাকে তো অবশ্যই বার্ন আউট করে দিতে হবে ক্যাথেটার দিয়ে, ঠিক আছে? এটা আপনি কোলোনোস্কোপিক্যালি করতে পারেন। আর যদি না পারেন তাহলে এটাও আপনাকে অ্যাজ ইউজুয়াল মানে হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্টে যেতে হবে। আর একটা কারণে হয় যেটা আমরা ভুলে যাই, জিআই ট্র্যাক্টে ইস্কেমিয়া হতে পারে। আপনার হার্টেই শুধু ইস্কেমিয়া হবে, ব্রেনেই শুধু ইস্কেমিয়া হবে না, আপনার জিআই ট্র্যাক্টেও ইস্কেমিয়া হতে পারে। জিআই ট্র্যাক্টে যদি ইস্কেমিয়া হয় তাহলে আপনার বিশেষ করে কাদের হয়? অ্যাথেরোস্ক্লেরোসিসের পেশেন্টদের হয়, ঠিক আছে? তাদের ক্ষেত্রে কি হয়, ওই জায়গাটা যদি হঠাৎ করে সাডেন ইস্কেমিয়া হয় তাহলে কিন্তু ওই জায়গাটা পুরাটা গাটের ওই অতটুকু অংশ ইনফেক্টেড হয়ে যেতে পারে, গ্যাংগ্রিনাস হয়ে যেতে পারে, লেটার
পেরিটোনাইটিস ডেভেলপ করে যেতে পারে। এটাকে কি আপনি হচ্ছে স্টেন্ট বসায় ট্রিট করতে পারবেন? তখন আপনাকে ওপেন করে ওই জায়গাটুকু যেটুকু নষ্ট হয়ে গিয়েছে ওই বাউলটাকে কিন্তু রিসেকশন অ্যানাস্টোমোসিস করেই ট্রিট করতে হবে। কিন্তু আপনি যদি অনেক আগে থেকে অল্প অল্প তার ইস্কেমিয়াগুলাকে আইডেন্টিফাই করতে পারেন, তখন একটা চান্স থাকবে যে আপনি অ্যাথেরোস্ক্লেরোটিক ড্রাগগুলা হচ্ছে মানে যেগুলো আপনার লিপিড লোয়ারিং এজেন্ট দিয়ে পেশেন্টের প্রয়োজনে ওখানেও স্টেন্টিং করে, এখন ভাস্কুলার সার্জারি অনেক মানে ইমপ্রুভড, এভাবেও করতে পারেন। আর একটা কথা, যখনই একটা পেশেন্টের এরকম বেশি ব্লিডিং হচ্ছে, হ্যাঁ বেশি ব্লিডিং হচ্ছে, সেটা হেমাটেমেসিস হোক, সেটা হচ্ছে লোয়ার জিআই ব্লিডিং হোক, আপনি কিন্তু তার অ্যাসপিরিনটা কন্টিনিউ করতে পারেন। কিন্তু ওয়ারফেরিন বা হচ্ছে ডিরেক্টলি অ্যাক্টিং ওরাল অ্যান্টিকোয়াগুলেন্টসগুলো যেমন রিভারক্সাবান, ডেবিগাট্রান, এগুলা টাইপের ওষুধ আপনি কিন্তু তাকে কমপ্লিটলি অফ করে দিতে হবে। মনে থাকবে, এটা কিন্তু আসবে এমসিকিউতে। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে আমরা কি করব, কি দেখব, আরেকটা কারণে হতে পারে ইস্কেমি মিকেলস ডাইভার্টিকুলাম। মিকেলস ডাইভার্টিকুলামেও সাডেন এরকম ওখানে হচ্ছে মিউকোজাগুলো অনেক বেশি ইরোশন হয়ে যায়, আর ভেসেলটা যেখানে মিউকোজা ইরোশন হয় তার নিচেই তো ভেসেল থাকে, ওগুলাও কাটা পড়ে যায়, নষ্ট হয়ে যায়, আলসারেটেড হয়ে যায়, ব্লিডিং হয়। এরকম মিকেলস ডাইভার্টিকুলামকেও আপনাকে ওই সাধারণত অপারেটিভ ম্যানেজমেন্ট করতেই হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের মনে রাখতে হবে, এটা তো গেল কিসের কথা, অ্যাকিউট ব্লিডিং যদি হয়। আর ক্রনিক যদি ব্লিডিং হয়ে থাকে যেটা হচ্ছে অল্প অল্প করে, সেই ক্রনিক ব্লিডিংগুলোকে আমরা ম্যানেজ, ইম্পর্টেন্ট কারণ কি, ক্রনিক ব্লিডিং সবার হয় মানে খুবই কমন, সেটা হচ্ছে পাইলসের কারণে হয় বা হেমোরয়েড বলতে পারি, আর একটা হচ্ছে ফিশারের কারণে। ফিশারটা পেইনফুল, হেমোরয়েডটা খুব একটা পেইন হয় না, তারপরেও পেইন হয়, কিন্তু যাদের প্রোল্যাপস মতো হয়ে যায় তাদের কিন্তু পেইন আসলে হয়। হ্যাঁ, তো এগুলার তো আসলে সার্জিক্যাল ম্যানেজমেন্ট ছাড়া কিছু নাই, কিছু জেল দেওয়া যায়, কিছু ড্রাগস দেওয়া যায়, এগুলা দিলে খুব একটা লাভ হয় না। লাভ হয় কখন, আর্লি স্টেজে, কিন্তু যখন একদম মানে ব্লিডিং হতে আছে তখন সার্জিক্যাল অপশন ছাড়া এগুলা কারেকশন করা যায় না। এছাড়াও পেশেন্টের দেখা যাচ্ছে আমাকে কোন জিনিসটা মাথায় রাখতে হবে, বয়সটা দেখতে হবে, বয়স দেখতে হবে, সেক্স দেখতে হবে, আদার কোনো কোমরবিডিটিস আছে কিনা দেখতে হবে, অটোইমিউন ডিজিজ আছে কিনা, পেশেন্টের এডিশনাল অল্টারেশন অফ বাউল হ্যাবিট আছে কিনা, দিয়ে আমাদের সাসপেক্টেড কি হতে পারে, আপার জিআই থেকে যদি হয় সিএ স্টোমাক চিন্তা করতে হবে, লোয়ার জিআই দিয়ে যদি হয় আমার সিএ কোলন চিন্তা করতে হবে। কারণ একটা ব্লিডিং যেটা তার হয়তো মানে আননোন অরিজিন থেকে তার একটু একটু করে ব্লিডিং হচ্ছিল, পেশেন্টের হচ্ছে এনিমিয়া ছিল, কেন এনিমিয়া বোঝা যাচ্ছে না, তার একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে জিআই ট্র্যাক্টে ম্যালিগনেন্সি। ঠিক আছে, তাহলে কি মনে রাখবো, সিএ স্টোমাক হতে পারে, সিএ কোলন হতে পারে। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের লাস্ট যেটা, সেটা হচ্ছে অকাল্ট ব্লিডিং। অকাল্ট ব্লিডিংটা কি, অকাল্ট ব্লিডিংটা হচ্ছে আপনার যদি যেই ব্লিডিংটা ভিজিবল না, আপনি খালি চোখে বুঝতে পারছেন না, যেমন ওই যে আমরা মাইক্রোস্কোপিক অ্যালবুমিনিউরিয়া যেটা হয় আর কি, হ্যাঁ মাইক্রো অ্যালবুমিনিউরিয়া, আমরা কিন্তু ওটা চোখে দেখতে পাই না, সেই রকম ধরনের এখানে হচ্ছে আমরা অকাল্ট ব্লিডিং পাওয়া যায়। কিন্তু এই অকাল্ট ব্লিডিং দেখা যাচ্ছে পার ডে প্রায় 200 ml করে তার ব্লাড লস হচ্ছে, এতে আসলে পেশেন্টের আয়রন ডেফিসিয়েন্সি ডেভেলপ করে যায়। এই পেশেন্টগুলোকেও ম্যানেজ করতে গেলে আমাকে হচ্ছে ফাইন্ড আউট করতে হবে, সিটি করতে হবে, তার হচ্ছে কোলোনোস্কোপি করতে হবে, প্রোক্টোস্কোপি করতে হবে, করে আমাকে তার লেশনটা কোথায় এটা ফাইন্ড আউট করতে হবে। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে ব্ল্যাচফোর্ড স্কোরিং। ব্ল্যাচফোর্ড স্কোরিংটা কেন ইম্পর্টেন্ট, এটা আপনাদের এমসিকিউতে আসবে। ব্ল্যাচফোর্ড স্কোরিংয়ের কম্পোনেন্টগুলো কী কী আছে সেটা খুবই ইম্পর্টেন্ট, এবং এখানে যদি টোটাল স্কোর 2 অর লেস হয় বুঝতে হবে প্রগনোসিস অত একটা খারাপ না, কিন্তু এই 2 এর উপরে উঠতে থাকলেই প্রগনোসিস ব্যাড। এখানে আমরা কয়েকটা জিনিস দেখব। এখানে আমরা দেখব যে পেশেন্টের ইউরিয়া লেভেল কেমন, হিমোগ্লোবিন লেভেল কেমন, পেশেন্টের সিস্টোলিক ব্লাড প্রেশারটা কেমন, আর আদার্স কিছু কোমরবিডিটিস দেখতে হয়, যে পেশেন্ট অজ্ঞান হয়ে গেছিলো কিনা, সিনকোপাল অ্যাটাক, লিভার ডিজিজ আছে কিনা, কার্ডিয়াক কোনো প্রবলেম বা হচ্ছে আছে কিনা, কার্ডিয়াক ফেইলিয়ার আছে কিনা, তার হচ্ছে পালস রেটটা কত বেশি,
ঠিক আছে, এরকম অথবা অল অফ দ্য অ্যাভাভ, এরকম সবগুলাই তার আছে কিনা এই অনুযায়ী কিন্তু আমরা পেশেন্টের স্কোরিং করি। সবচেয়ে হায়েস্ট স্কোরিং মানে প্রত্যেকটা সেগমেন্টের 6 করে থাকে, সাধারণত 3ও থাকে, কিন্তু এখানে যে ওই রকম ফলো করে না যে 6, 5, 4, 3, 2, 1 এরকম না। ঠিক আছে, এখানে ঘটনাটা হচ্ছে 6 পর্যন্ত, তার থেকে মডারেট হলে অনেক সময় 3 দিয়ে স্কোরিং করছি, কম থাকলে 2 থাকছে না, একবারে ডিরেক্ট 1 তারপর 0-তে চলে যাচ্ছি। ঠিক আছে, দেখা যাচ্ছে মেল ফিমেল আলাদা করে এখানে হিমোগ্লোবিনটা অ্যাসেস করে, কিন্তু যাদের ক্ষেত্রেই হোক 10-এর নিচে নেমে গেলে সেটা খুবই গ্রেভ কন্ডিশন। ঠিক আছে, সিস্টোলিক ব্লাড প্রেশারটা কেন ইম্পর্টেন্ট, কারণ আপনার যদি সাডেন হচ্ছে হয় আমাদের হচ্ছে ব্লাড লস হয়, তখন ওই যে অ্যাসেসমেন্ট অফ সার্কুলেটরি স্ট্যাটাস, ওখানে কিন্তু আমরা পেশেন্টের হিমোগ্লোবিন পার্সেন্টেজটাও দেখবো। ওই সময় কিন্তু হিমোগ্লোবিন খুব একটা কমে না, কারণ হিমোডাইলুশন হয়ে যায়। ঠিক আছে, হিমোগ্লোবিন লেভেল কিন্তু খুব একটা সাডেনলি কমে না। থ্রম্বোসাইটোপেনিয়া পাওয়া যায় কারো কারো ক্ষেত্রে, কারণ সেটা যদি অ্যাসোসিয়েটেড ক্রনিক লিভার ডিজিজ থাকে। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমরা কি করব যে সিস্টোলিক ব্লাড প্রেশারটা কমে পেশেন্টের শকে চলে গেলে প্রথমে সিস্টোলিকটাই ফল করে, ডায়াস্টোলিকটা সাধারণত 60-70 মানে এই পর্যন্ত এসে অনেকক্ষণ পর্যন্ত স্ট্যাটিক থাকে। যখন একেবারে ভ্যাসোপ্লেজিয়া ডেভেলপ করে যায় তখন হচ্ছে ডায়াস্টোলিকটাও ফল করতে থাকে। ওকে, সেই জন্য সিস্টোলিকটা আমরা আগে অ্যাসেস করে দেখব। আর বারবার বলেছি কোমরবিডিটিস, যখনই আপনার বাকি সমস্যাগুলো দেখা যাচ্ছে পেশেন্টের নিউরোলজিক্যাল প্রবলেম শুরু হয়েছে কিনা, লিভার প্রবলেম হয়েছে কিনা, তার কার্ডিয়াক প্রবলেম আছে কিনা, পালস রেটটা খুবই 110-এর বেশি চলে আসছে, তো সেই ক্ষেত্রে কন্ডিশনটা খুবই ইমার্জেন্সি এবং একে আমাদের যে কোনো সময় আইসিইউতে শিফট করা লাগতে পারে। এটাই ছিল আজকে আমাদের জিআই ট্র্যাক্টের ব্লিডিং নিয়ে আলোচনা। আপনারা যখনই প্রিপারেশন নেবেন সব কিছু ডেভিডসন থেকে নেবেন, তাহলে আমরা এই জিআই ট্র্যাক্টের ব্লিডিংয়ের জন্য পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্ল্যাচফোর্ড স্কোরিং, ইনিশিয়াল অ্যাসেসমেন্টে আমরা কি কি দেখব, তারপরে এই পেশেন্টের আমরা এডিশনাল মানে কোমরবিডিটিস কোনটা কোনটা চেক করে দেখব, ওভারঅল ম্যানেজমেন্টে আমার কি কি জিনিস থাকছে, এন্ডোস্কোপিক অপশনসগুলো আমার কি থাকছে, লোয়ার জিআই ট্র্যাক্ট ব্লিডিং এর ইম্পর্টেন্ট কজ কোনগুলা, আপার জিআই ট্র্যাক্ট ব্লিডিং এর ইম্পর্টেন্ট কজ কোনগুলা, অকার জিআই ব্লিডিং আমরা কি সাসপেক্ট করব, তার কমপ্লিকেশন কি হয়ে থাকে। ঠিক আছে, এগুলো সব কিছু নিয়েই আজকে আমরা ডিসকাস করেছি। সবাই আপনারা ভালো থাকবেন, সুন্দর করে প্রিপারেশন নিন, সবাই সাকসেসফুল হন, সবার জন্য শুভকামনা।